সাথীদের কাছে হলাম আজি তোমাদের প্রিয় টুইঙ্কেল আমি। এসো সবাই মিলে গান করে কত মজাদার গল্প শুনি। টিম টিম চলা তারার সব টুইঙ্কেল টুইঙ্কেল বন্ধু আমি। একসাথে সবাই গান করি গল্প শুনি সবাই মজা করি। একসাথে সবাই গান করি গল্প শুনি সবাই মজা করি। লা 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 লা। মঞ্জুরি। বন্ধুরা, তোমাদের মঞ্জুরির তৃতীয় ভাগে আমি স্বাগত জানাই। আমি জানি তোমরা নতুন গান আর গল্পের অপেক্ষায় রয়েছো। জানো আমি কি নিয়ে এসেছি? ভারতবর্ষের নানা জায়গা থেকে 5টা দারুণ গল্প আর 5টা বাংলা গান নিয়ে এসেছি। চলো, অনেক আনন্দ হবে। আগে একটা গান শুনবো। কালো পিঁপড়ের মাঝখানে আটকে থাকা একটা বাদরের কি হবে তাই নিয়ে একটা গান শুনবো। চড়ে গেছে কালো পিঁপড়ে, হাঁটু চড়ে গেছে কালো পিঁপড়ে। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। কোমরও চড়ে গেছে কালো পিঁপড়ে, কোমরও চড়ে গেছে কালো পিঁপড়ে। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। চড়ে গেছে কালো পিঁপড়ে, পেটে চড়ে গেছে কালো পিঁপড়ে। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। বুকে চড়ে গেছে কালো পিঁপড়ে, বুকে চড়ে গেছে কালো পিঁপড়ে। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। চড়ে গেছে কালো পিঁপড়ে, গলাতে চড়ে গেছে কালো পিঁপড়ে। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। মাথাতে চড়ে গেছে কালো পিঁপড়ে, মাথাতে চড়ে গেছে কালো পিঁপড়ে। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না, লেজ নাড়িয়ে ভয় দেখালাম তবু পালায় না। আইয়ো! বন্ধুরা, তোমরা জানো কি কেন শুয়োর কাদাতে গড়াগড়ি খায়? এর পিছনে আসলে একটা গল্প আছে জানো? রইলো মেঘালয় দেখে একটা গল্প, শুয়োর আর বাঘ। একটা খুব তৃষ্ণার্ত বাঘ জঙ্গল দিয়ে চলেছিল। আরে ও বাঁদর, এখানে কি জল খাওয়ার কোনো উপায় আছে? উপায় আছে তো। ওইখানে ওই পর্বতের পাশে একটা জলাশয় আছে। ও আচ্ছা, তাহলে ওখানে গিয়ে দেখি। বাহ, কি পরিষ্কার জল!
গলাটা জড়িয়ে গেল। শুয়োর মনে হয় জল খেতে এসেছে। কি দুর্গন্ধ! এই শুয়োরের গা থেকে আসছে। কি লোভী রে বাবা! কি গন্ধ বের হচ্ছে! এই পুরো জলটাকেই ওই শুয়োরটা এসে নোংরা করে দিল। ও বাবা গো, এখন আর এই জলটা খাওয়ার যোগ্য রইল না। এই গন্ধটা আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে এই বাঘটা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। দারুণ তো, সত্যি সত্যি ও আমার থেকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এই বাঘটাকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, মেরে ফেলি এটাকে। বেচারা বাঘ। নইলে ওকে যুদ্ধের জন্য ডাকি, 4 জন পশু ব্যাপারটা জানতে পারবে। হ্যাঁ, উফ, কাকে আমি সকাল সকাল দেখলাম! এই রকম গন্ধ বের করা একটা জন্তু আমি আমার পুরো জীবনে কখনো দেখিনি। আরে, এটা তো সেই শুয়োরটাই। দাঁড়াও ওইখানে, তুমি কাকে দেখে ভয় পেয়ে পালাচ্ছ? ক্ষমতা থাকলে আমার সঙ্গে যুদ্ধ করো। আচ্ছা, তো এই ব্যাপার। ওর মনে হয়েছে আমি ওকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি। এখন যদি ওর সঙ্গে যুদ্ধ করতে যাই, আমার পুরো শরীর নোংরা হয়ে যাবে। ঠিক আছে, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত, কিন্তু আজ নয়, পরশু লড়ব। তুমি এসো তাহলে। বাড়ি যাওয়ার সময় বাঘের সঙ্গে লড়াইয়ের কথা ও সমস্ত পশুদের ডেকে ডেকে বলল। কিন্তু শুয়োরের কথা শুনে ওর বাড়ির সবাই চমকে গেল। ওরে বোকা ছেলে, তোমার থেকে আসা দুর্গন্ধের জন্য ও পালিয়েছে, তোমার থেকে ভয় পেয়ে নয়। মা, বাবা, দিদা, আমি এখন কি করব তাহলে? বাঘ তো আমায় খেয়ে নেবে। ভয় পেও না, আমি একটা উপায় বলছি। তুমি কিন্তু লড়াইতে অংশ নেবে, কিন্তু কাদার নোংরা ভালো করে গায়ে লাগিয়ে আর ভিজে যাবে। যেভাবে দিদা বলল সেভাবে শুয়োর ভালো করে কাদাতে স্নান করলো। শুয়োর ভয় পাচ্ছিল ঠিকই, তবুও সে লড়াইয়ের জন্য পৌঁছে গেল। ওই যে ও আসছে, অহংকারী। এক ঝটকাতে ওর খেলা শেষ করে দেব। বাঘ আমাকে নিশ্চয়ই খেয়ে ফেলবে। আস্তে আস্তে যান, যতক্ষণ বেঁচে থাকা যায়। ছি, কি গন্ধ বের হচ্ছে! এই শুয়োরের গা থেকে তো আজও গন্ধ আসছে। আজকে আমার দিন শেষ। দিদার উপায় কোনো কাজ হলো না। ও, কি দুর্গন্ধ রে বাবা! আমি ওর সঙ্গে লড়াই করতে পারবো না। আমার অনুমান একদম ঠিক।
এসো, লড়াই করবে, এসো। না না, আমি ওই গন্ধ আর সহ্য করতে পারছি না। লড়াই অন্য কখনো হবে ক্ষণ। সমঝে কুছ? সেদিন থেকে শুয়োররা সব সময় কাদাতে লাফাতে শুরু করলো। ওদের বিশ্বাস হয়ে গেল যে ওদের গায়ে দুর্গন্ধ থাকলে কোনো সমস্যাই আর হবে না। কিছু কিছু গান যতই শুনি ততই মনে হয় শুনতেই থাকি। সেরকমই একটা গান হলো আদরের পাপ্পু। গাঙ্গু মায়ের মোট 5টা ছেলে, পাপ্পু হলো মায়ের 5ম ছেলে। পাপ্পু চলেছে মিষ্টি বেচতে, মিষ্টি পাপ্পু ডাকে সবাই তাকে। গাঙ্গু মায়ের মোট 5টা ছেলে, পাপ্পু হলো মায়ের 5ম ছেলে। পাপ্পু চলেছে মিষ্টি বেচতে, মিষ্টি পাপ্পু ডাকে সবাই তাকে। মিষ্টি ধুলি রাখি নৌকার উপর, বইটা চালায় এক কোণে বসে, আদা খেতে থাকে মজা করে। মিষ্টি ধুলি রাখি নৌকার উপর, বইটা চালায় এক কোণে বসে, আদা খেতে থাকে মজা করে। গাঙ্গু মায়ের মোট 5টা ছেলে, পাপ্পু হলো মায়ের 5ম ছেলে। গাঙ্গু মায়ের মোট 5টা ছেলে, পাপ্পু হলো মায়ের 5ম ছেলে। এর পরের গল্প হলো বিহারের লোক কথা। কি শিয়াল বোকা বানিয়েছিল, উটও তাকে বোকা বানায়। জানতে চাও কেমন করে? গল্প শোনো, উট আর শিয়াল। উট আর শিয়াল খুব ভালো বন্ধু ছিল। মনের দিক থেকে উট খুবই ভালো ছিল, কিন্তু শিয়াল ছিল খুব চালাক। একদিন শিয়াল খাবার খুঁজতে বেরোলো। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, এখন এইখানে বসে একটু আরাম করি। বন্ধু, কি হলো? মনে হচ্ছে খুব ক্লান্ত। বন্ধু, কি বলবো, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর এক পাও হাঁটতে পারবো না। চিন্তা করো না বন্ধু, তুমি আমার ওপর উঠে পড়ো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। পিঠে উঠবো তোমার? আমি তোমার বোঝা হয়ে যাব তো। বিপদের সময়েই তো একজন বন্ধু আরেক বন্ধুর কাজে আসে। ওপরে উঠে পড়ো, আমি আস্তে আস্তে যাব, ধরো ভালো করে। উটের পিঠে বসে এইভাবে চলাটা তো বেশ মজা দেখছি। যাই হোক না কেন, এখন থেকে এইভাবেই চলবো আমি, আর হাঁটবো না। কত মজা করে যেতে পারবো। কিন্তু ওর পিঠে উঠবো আমি কি বলে? বন্ধু, বাড়ি পৌঁছে গেছি, এত কি ভাবছো তুমি? এই আমি ভাবছিলাম যে আমি এখন নিচে নামবো কি করে বলো তো? এতে ভাবার কি আছে? কি করব আমি এখন? কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এই বুদ্ধিটাই খাটাই।
আমার হাত ভেঙে গেছে বলে ওকে বিশ্বাস করাতে হবে। হ্যাঁ, শিয়ালকে কোথাও দেখতে পাচ্ছি না তো, শরীর খারাপ হয়নি তো? কি হয়েছে বন্ধু তোমার? কেন শুয়ে আছো? কি বলবো বলো, কাল রাতে খাবার খুঁজতে বেরিয়েছিলাম, রাস্তায় হাত ভেঙে গেল, এখন হাঁটতেও পাচ্ছি না, খুব ব্যথা হচ্ছে। খুব দুঃখের কথা। এখন তুমি যেখানেই যাবে আমার পিঠে করে যেও বন্ধু। বেচারা উটকে বোকা বানিয়ে শিয়াল ওর পিঠে বসে ঘোরা শুরু করে দিল। বন্ধু, এই আখটা তুমি কোথা থেকে পেলে? জানো না, নদীর ওই পারে অনেক আখ হয়েছে, তাড়াতাড়ি গিয়ে দেখো। চলো আমরা এখন আখ খেতে যাই, কিন্তু নদী পার করব কিভাবে? আরে সে চিন্তা করো না, তুমি আমার পিঠে ভালো করে বসে থাকবে, আমি নদী পার করে দেব। এটা কি? শিয়ালের হাত ঠিক হয়ে গেল? আচ্ছা, ও আমাকে বোকা বানিয়েছে। দেখাচ্ছি ওকে, আসতে দাও ফিরে। বন্ধু, পেট ভরে গেছে, কিন্তু জোরে চিৎকার করতে ইচ্ছে করছে, চিৎকার করি আমি এখন? না না, এখানে না। যদি জোরে চিৎকার করো তাহলে কৃষক আর কুকুর এসে আমাদের তাড়িয়ে দেবে এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও, আমি থাকতে পারছি না। ওরে বাবা, কুকুর আসছে! দাঁড়াও, আমিও আছি তো, আমাকে ভুলে গেলে? একে শাস্তি দেওয়ার জন্য এটা ঠিক সময়। বন্ধু, খুব ঠান্ডা জলটা, আর স্রোতও কম আছে, আমার ডুব দিয়ে চান করতে ইচ্ছে করছে। আরে না না, যদি তুমি ডুব দাও তাহলে আমি তো নদীতে ডুবে মারা পড়ব। খাবার পরে স্নান করাটা আমার স্বভাব যে। ক্ষমা করে দিও বন্ধু। কি বন্ধু, কোনো সমস্যা হয়নি তো? শিয়াল কোনো উত্তর না দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। বন্ধুরা, চলো একটা খেলা খেলি। এই খেলাটার নাম হলো অমূল্য রত্ন। আগে সবাইকে একটা গোল বানিয়ে বসতে হবে, তারপরে মাঝখানে একজনকে বসে পড়তে হবে, তারপরে মাঝখানে একজনকে বসতে হবে, সে হবে খেলার চোর। তারপরে একটা পাথর চোরকে না দেখিয়ে একজন আরেকজনকে দেবে। কার হাতে পাথর আছে চোর সেটা অনুমান করবে।
দুটো ডান হাতে আছে অমূল্য রতন, চোর জানতে না পারে অমূল্য রতন। ডান হাতে আছে অমূল্য রতন, বাম হাতে আছে অমূল্য রতন। চলেছে চলেছে রে অমূল্য রতন, চলেছে চলেছে রে অমূল্য রতন, চলেছে চলেছে রে অমূল্য রতন। মাঞ্জারি। এরপরের গল্পটা হলো একটা বদমাশ বাঁদরদের বোকা বানানোর চেষ্টা করে। গল্পটা হলো আসামের। গল্পের নাম বাঁদরদের সাহায্য। আসামের একটা গ্রামে এক গরিব কৃষক থাকতো। উফ, কি গরম রে বাবা। নদীতে গিয়ে স্নান করে আসি। নদীতে যাচ্ছি তো একটু কাঁকড়া ধরে নিয়ে আসবো। বাজারে গিয়ে বিক্রি করলে বেশ ভালো দাম পাবো, লাভ হবে। অনেক জল আছে তো দেখছি, আগে কাঁকড়া ধরে নি, তারপর স্নান করব। গিয়ে দেখি এবার। দুপুর পর্যন্ত এত কষ্ট করার পরেও কৃষক 4টে কাঁকড়া পেল। কোনো লাভ হলো না, আমার পুরো সময়টা নষ্ট হলো। একটু নদীর পাড়ে বসে বিশ্রাম করি। এই ক্লান্তিটা দূর হলে স্নান করে নেব না হয়। বেচারা মনে হয় কাঁকড়া ধরতে এসেছে, কিন্তু শুয়ে পড়লো কেন? কাঁকড়া তো ধরতে এসেছিল, কিন্তু সব পালিয়ে গেছে। ওকে সাহায্য করবো নাকি, কি বলো? ওর ঝোলা ভরে কাঁকড়া ধরে দিই আমরা। তাই করি। এবার ওকে উঠিয়ে দেখি। এই, ও বাবা, মনে হচ্ছে তো মরে গেছে। বেচারা, ওর দেহটা এখন বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। চলো এবার আমরা যাই, গ্রামের লোকেরা এসে ওকে এখান থেকে নিয়ে যাবে। আমি এখানে কি করে এলাম? আমার ঝোলা কোথায়? হ্যাঁ, ঝোলা ভরে কাঁকড়া। জল দেবী আশীর্বাদ করলো নাকি? জল দেবী মা, আমার প্রণাম নিও।
কৃষকের এই আশীর্বাদের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সন্ধিবেলার সময় একজন লোভী গ্রামের লোক কৃষকের বাড়িতে পৌঁছলো। কি ব্যাপার, তুমি ভেতরে এসো। প্রিয় বন্ধু, তুমি কিভাবে জলদেবীর আশীর্বাদ পেলে? আমাকেও একটু বলো ভাই। কৃষক নিজের সঙ্গে যা যা হয়েছে সব ওই কৃষককে বলল। আর পরের দিন ওই লোভী বন্ধুটা ঝোলা নিয়ে গিয়ে নদীর পাড়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে বাঁদর চলে এলো। ওরা সবাই মিলে ঝোলা ভরে কাঁকড়া ধরে দিল। বেচারা মনে হয় মরে গেছে। বাঁদরেরা ওকেও ঘাড়ে করে নিয়ে গ্রামের দিকে চলতে লাগলো। এই লোকটা তো খুব ভারী দেখছি। ওহ, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে ওঠার সময় সাবধান, নইলে ও নিচে গড়িয়ে পড়ে যাবে। ওরে বাবা, ভুল করলাম না তো? চোখটা খুলেনি বাবা। ওরে বাবা, আমার হাত ব্যথা করছে, ধরতে পারছি না, পা ফসকে যাবে। ওরে বাবা, আমার পা ফসকে যাচ্ছে। সাবধানে। ওরে বাবা, সাবধানে নিয়ে চলো, পড়ে গেলে মরে যাব, কি হবে তখন? ওরে বাবা রে! যদি হাতি জলে পড়ে যায় তাহলে কি করে বাইরে বের হবে? তার জন্য আরেকটা হাতির দরকার হবে। আর যদি ওই হাতিটাও জলে পড়ে যায়? পরের গল্পটাতে নিজের বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শিয়াল পেল উচিত শাস্তি। কি শাস্তি পেল জানো? হরিণ আর শিয়াল।
হরিণ আর শেয়াল দুজনে খুব ভালো বন্ধু ছিল। দুজনে প্রতিদিন একসঙ্গে খাবার খুঁজতে বেরোতো। একদিন দুজনে যেতে যেতে একটা গ্রামে ঢুকে পড়ল। বন্ধু, দেখো একদম খোলা মাঠ। আমার দৌড়তে আর লাফাতে ইচ্ছে করছে। ভালো হয়েছে যে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে খাওয়ার জন্য কাঁকড়াও পাওয়া যেতে পারে। তুমি কাঁকড়া ধরে ফেলো, আমি এই মাঠটা দেখে আসছি। ঠিক আছে। হরিণ মাঠে দৌড়তে শুরু করলো। বন্ধু, এখানে অনেক ঘাসও আছে। শেয়াল আস্তে আস্তে কাঁকড়াগুলো খুঁজতে লাগলো। পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। ওরে বাবারে, কাঁকড়া কামড় দিয়েছে, খুব ব্যথা করছে। উফ! কাঁকড়াগুলো বরং ছেড়ে দিই, পায়রাগুলোকে ধরি। ততক্ষণ ধরে হরিণ পুরো মাঠে ঘুরে বেড়াচ্ছিল। ওইটা হালকা সবুজ রঙের কি? মনে হয় ওখানে নরম ঘাস আছে। বাবা, বন্ধু, বাঁচাও, বাঁচাও আমায়, কোথায় গেলে? সেই সময় শেয়াল কাঁকড়াদের ছেড়ে পায়রাদের ধরতে যাচ্ছিল। শুনছো? বাঁচাও! এটা তো আমার বন্ধুর চিৎকার। শেয়াল চিৎকার শুনে দৌড়ে গেল। বন্ধু, আমাকে বাঁচাও, কোন শিকারীর জালে আমি আটকে গেছি। কোনোভাবে আমাকে বাঁচাও বন্ধু। এইখানে আর কিছুক্ষণ থাকলে শিকারী আমার জন্যেও জাল ফেলে দেবে। আমিও বিপদে পড়ে যাব। কি ভাবছো তুমি? তাড়াতাড়ি জাল থেকে বের করো। বন্ধু, কাঁকড়াগুলো খাওয়ার জন্য আমার সমস্ত দাঁতে ব্যথা করছে। এর জন্য আমি জাল কাটতে পারবো না। দুঃখ পেও না, দেখে আসি আশেপাশে সাহায্যের জন্য কাউকে পাই কিনা। একটু অপেক্ষা করো। এই বলে শেয়াল ওখান থেকে পালিয়ে গেল। আর দূরে একটা গাছের নিচে চুপচাপ লুকিয়ে গেল। বদমাশ, আমাকে এই বিপদ থেকে বাঁচালো না। ততক্ষণে দূর থেকে হরিণ দেখতে পেল যে শিকারী আসছে ওর দিকে। এ বাবা, এখন আমি কি করব? এবার তো আমি মরেই যাব। একটা বুদ্ধি খাটিয়ে দেখি মরে যাওয়ার নাটক করি। হরিণকে দেখে কৃষক খুশিতে দৌড়ে এলো। হরিণটা তো মরে গেছে দেখছি। এখন ওকে মারার দরকার নেই, এই জালটাকে সরিয়ে দিই। যেই না কৃষক জাল সরালো, হরিণ সেখান থেকে উঠে পালিয়ে গেল। এই দাঁড়া, দাঁড়া! কৃষকও হরিণের পেছনে দৌড়তে লাগলো। ও বাবা, ও তো এইদিকে আসছে দেখছি। এখানে দাঁড়ালে এবার বিপদ হবে। এখান থেকে পালিয়ে যায়। বদমাশ, আমাকে বোকা বানাবে না। ওরে বাবা রে! বিশ্বাসঘাতকের এই শাস্তি হওয়া উচিত। এরপরের গান একটা টিয়া পাখিকে নিয়ে। কানে, হাতের আর গলাতে সোনার মালার পরে এমন একটা বুদ্ধিমান টিয়া পাখির গান। চলো একসঙ্গে গাই এই সুন্দর গানটা।
নাকি সাথে ও তোতা, তুমি যাবে নাকি সাথে, দেব সোনা তোরা ও তোতা, সোনার তোরা পায়ে ছোলা ছড়িও না ও তোতা। দুষ্টু মিষ্টি তোতা, তুমি যাবে নাকি সাথে ও তোতা, তুমি যাবে নাকি সাথে, দেব সোনা ডানা ও তোতা, সোনার ডানা মিলে ওরে যে আকাশে ও তোতা। দুষ্টু মিষ্টি তোতা, তুমি যাবে নাকি সাথে ও তোতা, তুমি যাবে নাকি সাথে, দেব সোনার ঠোঁট ও তোতা, সোনার ঠোঁট পরে খাবে তুমি দানা ও তোতা। দুষ্টু মিষ্টি তোতা, তুমি যাবে নাকি সাথে ও তোতা, ও তোতা। মাঞ্জারি। এরপরের গল্প ছোটবেলায় আমাকে আমার জেঠিমা বলতো, শুনবে তোমরা? শুনো তাহলে। কোনো এক সময় এক জঙ্গলে এক চঞ্চল বাদর থাকত। ওই যে ওই চঞ্চল বাদর। মনে হচ্ছে চঞ্চল বাদরটা নিচে পড়ে গেছে, চলো দেখি। বাঁচাও, ওরে বাবা, আমার লেজটা কেটে গেছে, ও বাবা গো। কাঁদলে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি ডক্টরকে দেখাও। ডক্টর, ডক্টর, তাড়াতাড়ি বেরো বাইরে। কি হলো? কি হয়েছে? কেন এত চিৎকার করছো তুমি? আমার লেজ কেটে গেছে, তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে দাও। দেখাও তো। এই যে। আরে বাবা ডাক্তার, বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে করা উচিত হয়নি। আরে এই বাঁদর, চিৎকার করো না তো এত। ওই লেজটা দিয়ে এখন আর কোনো লাভ নেই। কেটে যাওয়া লেজ থাকার চেয়ে সেটা কেটে দেওয়াটাই ভালো। তো আমাকে ওই ছুরিটা দিয়ে দাও যেটা দিয়ে আমার লেজ কেটেছো। ছুরি? সেটা কি? আমার লেজটা ঠিক করে দাও, নইলে ওই ছুরিটা চাই আমার। বাঁদরের জেদ ডাক্তার সহ্য করতে পারল না। ডাক্তার ছুরিটা বাঁদরকে দিয়ে দিল। ছুরি নিয়ে বাঁদর সেখান থেকে চলে গেল। আরে একটা বাচ্চা দেখছি আম পাচ্ছে, পাশে গিয়ে দাঁড়াই যদি একটা আম পাই। আরে সোনা, ওইভাবে আম পাওয়া যাবে না। এই ছুরিটা ছুঁড়ে দেখো, ঠিক আম পেয়ে যাবে। আম তো পেলে, আমার ছুরিটা কোথায়? ছুরি? সেটা তো আম গাছে আটকে গেছে। ভালো কথা বললে,
ছুরি দিয়ে আম তুললে আর বলছো ছুরি নেই। আমি আবার ছুরি ফেরত চাই, নইলে ওই হাতের আমটা আমায় দিয়ে দাও। বাঁদর এত জিদ করছিল দেখে বাচ্চাটা সেই আমটা বাঁদরকে দিয়ে দিল। আম নিয়ে বাঁদর সেখান থেকে চলে গেল। রাস্তায় ওর ধোপার সঙ্গে দেখা হলো। কি করছো তুমি? আজ কি কোনো কাজ পাওনি? আমি আর কি বলবো, ধোয়ার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু খুব খিদে পেয়েছে। এই আমটা ধরো তাহলে। যখন ধোপা পুরো আমটা খেয়ে নিল তখন বাঁদর খুব রেগে গেল। পুরো আমটা খেয়ে নিলে? আমার এখনই আমটা ফেরত চাই। আমটা খেতে বললে আমি খেয়ে নিলাম, এখন আবার ওই আমটা আমি তোমায় কিভাবে ফেরত দেব? এই কথা বলে কোনো লাভ হবে না, আমার আম ফেরত চাই, নইলে তুমি আমার সঙ্গে চলো। বাঁদরের জেদ দেখে ধোপা বাঁদরের সঙ্গে চলতে লাগলো। অনেক দূর যাওয়ার পর একটা লোককে ঘানি থেকে তেল বার করতে দেখলো। একা একটা মানুষ কি করে ঘানি চালাতে পারে? হ্যাঁ, এই মানুষটাকে নিজের সাহায্যের জন্য রেখে দাও। অনেক অনেক ধন্যবাদ তোমায়। যখন মেয়েটি কাজ শুরু করলো তখন বাঁদর আবার জেদ করতে লাগলো। আমার এখানে দাঁড়ানোর সময় নেই, চলো আমার সঙ্গে, এখনই যেতে হবে। এরকম বললে হবে? দেখো, আমাকে এখানে সাহায্য করার মতো আর কেউ নেই। ঠিক আছে, তাহলে মেয়েটার জায়গায় আমায় তেল দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। মেয়েটার পরিবর্তে তেল নিয়ে সেখান থেকে খুশি হয়ে বেরিয়ে পড়ল বাঁদর। রাস্তায় এক দিদিমাকে দোসা বানাতে দেখলো। এ হলো দিদা, এইভাবে ধোসা বানাচ্ছ? ধোসা দেখতে শুকনো রুটির মতো লাগছে। কি করে বাবা, তেল নেই আমার কাছে, তাই ধোসাটা ভালো হচ্ছে না। ও এই ব্যাপার, ধরো, এই নাও তেল। বাঁদরের থেকে তেল নিয়ে দিদিমা ধোসা বানাতে শুরু করে দিলেন। এ কি করলে? সব তেল শেষ করে দিলে। দিদা, আমার তেল ফেরত চাই। এখন কি করে দেব? তেল দিয়ে তো ধোসা বানিয়েছি। ঠিক আছে, তাহলে দিদা তোমায় একটা ধোসা দিয়ে দিচ্ছে, হবে তো? ঠিক আছে, তাহলে ধোসাটাই দাও। ধোসা নিয়ে বাঁদর সেখান থেকে চলে গেল। রাস্তায় একজন ঢোল বাদকের সঙ্গে দেখা হলো। বাহ, ঢোল! কি হলো, বাজানো বন্ধ করলে কেন? সকাল থেকে ঢোল বাজাচ্ছি, আর পাচ্ছি না, আমি খুব খিদে পেয়ে গেছে। দুঃখ পেও না, এই ধোসাটা না হয় তুমি খেয়ে নাও। ঢোল বাদক তাড়াতাড়ি ধোসাটা খেয়ে নিল। ধোসা খেতে দেখে বাদর আগের মতো জেদ শুরু করলো। আমাকে আমার ধোসা দাও। আরে, ধোসাটা তো আমি এক্ষুনি খেয়ে নিলাম। আমায় আমার ধোসা ফেরত দাও, না হলে আমায় ঢোলটা দিয়ে দাও। বাঁদরের জেদ দেখে ঢোল বাদক নিজের ঢোল বাঁদরকে দিয়ে দিল। বাঁদর ঢোল নিয়ে গাছে উঠে পড়ল। তারপর কি করলো? লেজের বদলে ছুরি পেলাম দুম দুম দুম, ছুরির বদলে আম পেলাম ধা ধা ধা, আমের বদলে মানুষ পেলাম ধুম ধুম ধুম, মানুষের বদলে তেল পেলাম ধুম ধুম ধুম, তেলের বদলে ধোসা পেলাম ধা ধা ধা, ধোসার বদলে ঢোল পেলাম দুম দুম দুম। বন্ধুরা, তোমাদের এই গান আর গল্প কেমন লাগছে? তোমাদের আনন্দ দেখে আমি বুঝেছি তোমরা খুব খুশি। আরো গান আর গল্প নিয়ে আমি আবার আসবো। ততদিনের জন্য বাই বাই।